This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ফিরে এলাম ব্রেকের পর। এবার শুরু করছি ঠোঁট কাটা স্পেশাল। রাজনীতিতে আবারও ওই বলে ঘর ঘর কি কাহানি, মানে আবাস যোজনা এবং আবাস যোজনায় দুর্নীতির অভিযোগে কেন্দ্রের ঘরে আটকে রয়েছে আবাসের বরাদ্দ। ব্যাস, রাজনীতির খেলা অল আউট হয়ে গেল। সরকার বলল 100 দিনের বকেয়ার মতো আবাসের টাকাও দেবে রাজ্য। ডিসেম্বর মাসে অ্যাকাউন্টে ঢুকবে প্রথম কিস্তির টাকা। আজ থেকেই পাঠানো শুরু হয়েছে টাকা। আর আজই কোচবিহারের দিনহাটায় কি হলো, একেবারে তাল কেটে গেল, ধুন্ধুমার কাণ্ড হলো। একবার দেখুন সেই ছবি। এটা পুটিমারির 2 নম্বর পঞ্চায়েতের ছবি, দেখুন একবার ভালো করে। তখন গ্রাম সংসদের সভা চলছিল, সেই সময় ভাঙচুর। কেন ভাঙচুর অনেকেই জানেন, যারা জানেন না তাদের জন্য বলি। অন্য গ্রাম পঞ্চায়েতে নাকি অনেকের নাম উঠেছে আবাসের তালিকায়, অথচ পুটিয়ারি 2 গ্রাম পঞ্চায়েতে আবাসের তালিকায় নাম উঠেছে মাত্র 368 জনের। সেখানেই তাল কাটলো, ছন্দপতন। ওদিকে গ্রামে গ্রামে সেই বার্তা, ওই বলে রটি গেল ক্রমে পৌঁছে গিয়েছে। কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগের কথা বলছি। আর তারই পাল্টা আবাসের বাড়ি দিতেই রাজ্য সরকার নেমে পড়ে। আপনাদের নিশ্চয়ই মনে আছে, গত ফেব্রুয়ারি মাসে মুখ্যমন্ত্রী স্বয়ং ঘোষণা করেছিলেন। কি বলেছিলেন? তিনি বলেছিলেন যে 100 দিনের টাকা রাজ্য দেবে। ব্যাস, তখন থেকেই শুরু। অ্যাকাউন্টে চলে যাবে 21 ফেব্রুয়ারি। আর আবাসন 11 লক্ষ ক্লিয়ার করেও করেনি। আমি আবাসনেরটা আজকে বলবো না, আমি ঠিক টাইমে আবার বলবো, বিশ্বাস রাখবেন। সেদিন ধর্ণা মঞ্চে মুখ্যমন্ত্রী আবাস নিয়ে বলেন, তবে ভোট প্রচারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তুরুপের তাস ছিল আবাসের বরাদ্দ। এবারও বাড়ির ক্ষেত্রে যেখান থেকে বাংলার এই লড়াইয়ে আপনারা বাংলার হাত শক্তিশালী করবেন, সেই বিধানসভা হোক, পঞ্চায়েত হোক, যারা বাড়ির জন্য অ্যাপ্লাই করেছেন 31 ডিসেম্বরের মধ্যে প্রথম ইনস্টলমেন্টের টাকা তাদের অ্যাকাউন্টে ঢুকে যাবে বাংলার সরকার। 42-29 লোকসভায় বিপুল জয়। গ্রামে গ্রামে আবাসের সমীক্ষার পর এবার ব্যাংক অ্যাকাউন্টে প্রথম কিস্তি পাঠানোর পালা। মমতা বন্দ্যোপাধ্যায় যে লিস্ট তৈরি করেছেন, তাতে তার ভিডিওটা তো ঘেরা হচ্ছে, বিভিন্ন অফিসাররা রাস্তাঘাটে মার খাওয়ার মতো পরিস্থিতি। কেন? কারণ উপযুক্ত যারা গরিব, যাদের পাওয়ার কথা, তারা পাচ্ছেন না, পাচ্ছে তো অন্য লোকেরা। রবিবার থেকেই শুরু হয়েছে প্রথম কিস্তির টাকা পাঠানো। আর সেদিনই তুলকালাম কোচবিহারের দিনহাটার পুটিমারিতে। গ্রাম সংসদ সভা চলাকালীনই ভাঙচুর। জয়েন্ট বিডিও সহ প্রধানকে ঘরে আটকে তালা ঝুলিয়ে দিলেন বিক্ষোভকারীরা। কেন? পুটিমারির 2 নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় তালিকায় নাম এসেছে 368 জনের, আর বাকিদের নাম কই, তাতেই ক্ষোভ। তাহলে রাজ্য সরকার আবাসের প্রথম কিস্তি পাঠানোর তিনি তাল কাটলো। যদি কোনো কিছু থাকে তারা কথা বলে নেবেন পরে, ওটা ব্যাপারে আমি জানবই বা কি করে, বলবোই বা কি। আর আবাস যোজনা তো একবারেই প্রত্যেককে দেওয়া সম্ভব না, কেন্দ্রীয় সরকার টাকা দিচ্ছে না। যারা গরিব তাদের পাওয়া উচিত, সেটা করলে পরে আমরা কেন্দ্র সরকার আমাদের এক পায়ে খাড়া হয়ে আছে, টাকা দেয়। মোদিজি তো রেকর্ড করতে চান, গোটা ভারতবর্ষের এমন কোনো মানুষের মাথা উনি রাখতে চান না যার মাথায় ছাদ নেই। এটা বাংলার বাড়ি স্কিমে 100% স্টেট ফান্ডিংয়ে মমতা বন্দ্যোপাধ্যায় করে দিচ্ছেন। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে একবারে তো সকলকে দেওয়া সম্ভব নয়, তো নিশ্চয়ই স্থানীয়রা ওটা জেনে বুঝে নেবেন। বলুন তো, এই অশান্তির জন্য কে দায়ী? এই যে লোকজনের তীব্র অসন্তোষ, তা তো একদিনে তৈরি হয়। প্রলংড, দীর্ঘ বঞ্চনা, শাসকের একটা শ্রেণীর চুরি, তাদের কাটমানি নেওয়া, তোলা, স্বজন পোষণ, একটার পর একটা দুর্নীতির বিভিন্ন ক্ষেত্র সামনে একেবারে প্রকাশ্যে চলে এসেছে। গোড়াতেই যদি এই রাশটা টানা যেত না রাজ্যের প্রশাসনকে, তাহলে এই অপ্রীতিকর পরিস্থিতি দেখতে হতো না। রাশ না থাকলে কি হয়, তার আরো একটা ছবি আপনাদের দেখাবো। আগ্নেয়াস্ত্র নিয়ে টিএমসিপি নেতা কলেজে ঢুকছেন, শীতলকুচি কলেজ। দেখুন, কলেজে ছাত্র নেতার দাদাগিরি বলবে কে? দাদাগিরি বলে বোধহয় কম বলা হয়, সাহসটাও মাথায় রাখতে হবে। সোশ্যাল প্ল্যাটফর্মে সেই ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে। ভিডিও যাকে দেখা যাচ্ছে কলেজের প্রাক্তন ছাত্রনেতা, তার নাম মাসুম আক্তার।
শনিবার শীতলকুচি কলেজে এক অনুষ্ঠান ছিল, সাংস্কৃতিক অনুষ্ঠান। সেখানে সদল বলে মাসুম ঢোকে, তার কোমরে গোজা ছিল আগ্নেয়াস্ত্র। শোনা যাচ্ছে এই মাসুম আক্তার ওই কলেজের জিএস পদে ছিলেন, জেনারেল সেক্রেটারি। নতুন ইউনিটে জিএস হয়েছেন কাসমেদ হাসনাত চৌধুরী, মানে বর্তমান জিএস। হাসনাতও টিএমসিপিরই। হলে কি হবে? তারপর থেকে অশান্তি শুরু, ক্ষমতার নেশা। শনিবার সেই বিবাদী চরমে ওঠে। হাতাহাতির সময় মাসুম আক্তারের কোমরে গুঁজে রাখা আগ্নেয়াস্ত্র মাটিতে পড়ে যায়। আর তারপর শাসক দলের ওই ছাত্রনেতার অবস্থা আপনারা নিজেরাই দেখলেন। হাতে পায়ে ধরছেন তিনি, দাদাগিরি মাথায় উঠেছে। এটা আমরা দীর্ঘদিন দিয়ে বলে আসছি, শীতলকুচি কলেজে বহিরাগতদের তাণ্ডবে সাধারণ ছাত্রছাত্রীরা নিরাপত্তাহীনতা ভুগছেন, সাধারণ ছাত্রীদের পড়াশোনা নষ্ট হচ্ছে। সেই রাস্তায় আমাদের মারামারি হয়, সেখানেই আমি দেখি জেবির কোমরে একটা পিস্তল ছিল, সেই পিস্তলও গোপনভাবে বের করে আমার কোমরে সে দিয়ে দেয়। তৎক্ষণাৎ আমাদের ছেলেপেলে সমস্ত কিছু সবাই আচমকায় যেভাবে একটা আমাদের ওপর বন্দুক রেখা হলো, সকলে কিন্তু ভয় পেয়ে সেখান থেকে তৎক্ষণাৎ বেরিয়ে যায়। উদ্দেশ্যে এসছে সেটা তো বলতে পারছি না। আমাদের আইনের মতন চলুক, এটা কখনোই কাম্য না। আর যে করেছে ভালো মনে দেখছি না আমরা, যেহেতু একটা কলেজের গভর্নিং বডিতে আছি। উদ্দেশ্য কি ছিল? ধমকানো চমকানো, নাকি একেবারে প্রাণে মেরে ফেলার? সেসব পরের কথা, আমাদের জানা নেই। কিন্তু প্রশ্নটা কোন জায়গায়? প্রশ্নটা হলো শীতলকুচির ওই টিএমসিপি নেতা হাতে আগ্নেয়াস্ত্র পেলেন কোথা থেকে? সম্মান জানিয়ে পেলেন বলছি, কোথা থেকে পেলেন? এ বন্দুক তো খেলনা বন্দুক নয়, পাড়ার দোকানে পাওয়া যায় না। তাহলে মাসুম আক্তারকে এই আগ্নেয়াস্ত্র দিল কে? তিনি কেন মানে নিজের সঙ্গে রাখলেন? পুলিশ কোথায় ছিল? কেন মুখ্যমন্ত্রী মানে পুলিশ মন্ত্রী বারবার বলা সত্ত্বেও এই বেআইনি আগ্নেয়াস্ত্রর বাড়বাড়ন্ত রোখা যায়নি? এই মাসুম আক্তারের আগেও শাসক দলের একাধিক নেতাকে আমরা দেখেছি যারা আগ্নেয়াস্ত্র নিয়ে শাসাচ্ছেন, আগ্নেয়াস্ত্র তারা রাখছেন, নির্ভয়ে তারা সে আগ্নেয়াস্ত্র নিয়ে ঘুরছেন। ভাবুন না, মাসুম তার কোমরে আগ্নেয়াস্ত্র গোজা পড়ে গিয়েছে, লোকে দেখে ফেলেছে, তখন তিনি হাতে পায়ে ধরছেন। কিন্তু সাহসটা পেলেন কোথা থেকে আগ্নেয়াস্ত্র রাখার? সালিশি সভায় বন্দুক হাতে তৃণমূল পঞ্চায়েত নেতাকে শাসাতেও আমরা দেখেছি, মালদায়। এসব ছবি আমাদের মনে আছে, নাকাশিপাড়াতেও দেখেছি। প্রশ্ন হচ্ছে এটা কি হচ্ছে তাহলে? এই দলের নাম তৃণমূল কংগ্রেস, কিন্তু নিচু তলায় দলের কোনো রাশ কি তাহলে নেই? বারবার তৃণমূল সুপ্রিমো বলছেন যে এই ধরনের ঘটনা তিনি বরদাস্ত করবেন না। তাদের অবধি গিয়ে কি পৌঁছচ্ছে না? শাসক দল করলে, মানে শাসক দলের ছত্রছায়া থাকলে যা খুশি তাই করার ছাড়পত্র কি তারা অঘোষিতভাবেই পেয়ে যাচ্ছেন? নাহলে এত সাহস কোথা থেকে আসছে? এতে কি যায় আসে বলুন? ওরা তো অস্ত্র নিয়ে ঘুরে বেড়াবে, প্রকাশ্যে অস্ত্র নিয়ে লোককে মানে গুলি চালিয়ে দেবে, খুন করবে, হুমকি দেবে, তারপর ওরা বুক ফুলিয়ে ঘুরে বেড়াবে। আর বিরোধীরা মানে হাতে যদি একটা কুশপুত্তলিকা নিয়ে মিটিং করতে যায়, মিছিল করতে যায়, তার জন্য বিরোধীদেরকে জেল খাটতে হবে। এটাই তো পশ্চিমবাংলা দস্তুর হয়ে গেছে। আপনি কি গোলাপ ফুল নিয়ে টিএমসি নেতাকে ঘুরতে দেখবেন ভেবেছিলেন? যার হাতে যেটা শোভা পায় সে সেটা নিয়েই ঘুরছে। টিএমসিপির নেতার হাতে আগ্নেয়াস্ত্রটাই শোভা পাওয়া স্বাভাবিক। এর আগে আমরা দেখেছি তৃণমূলের নেতারা, এমনকি তৃণমূলের পঞ্চায়েত মেম্বারের ছেলে, সে হাতে রিভলভার নিয়ে ছবি তুলে সে নিজে ফেসবুকে পোস্ট করছে। তারপরও আজকে পর্যন্ত একটা ঘটনায় একজনের বিরুদ্ধে কোনো ব্যবস্থা, কোনো গ্রেপ্তারি হয়নি। অবাধে অস্ত্র ব্যবহার করার, অস্ত্র প্রদর্শন করার লাইসেন্স শাসক দল দিয়ে রেখেছে নিজের কর্মীদেরকে। সেই অস্ত্রে কখনো বিরোধীরা মরে, আর বিরোধীর থেকেও বেশি কখনো ওদের নিজেদের দ্বন্দ্বে তৃণমূলের হাতে তৃণমূলের লোক মরে। কি বলবেন বলুন? শাসকের কাছে এর কোনো জবাব আছে কি? আমি ঠোঁট কাটা শাসকের উদ্দেশ্যে প্রশ্নটা ছুড়ে দিলাম। হ্যাঁ, এক যে আছে দেশ, আর সেই দেশে রাজার হাতিশালে হাতি ছিল, ঘোড়ার সালে ঘোড়া ছিল, আর ছিল যুযুধান বিরোধী। সে দেশেই এবার শক্তি যাচাই হলো। শক্তি পরীক্ষা কোথায়? কাঁথি সমবায় ব্যাংকের নির্বাচনে। হ্যাঁ, এই সমবায় ব্যাংকের নির্বাচনে সিঁদুরে মেঘ। বিজেপি তৃণমূলের একটা লড়াই হবে, টক্কর হবে, এমনটা মনে করা হচ্ছিল। আপনারা জানেন যে এই সমবায় ব্যাংকের প্রাক্তন চেয়ারম্যান শুভেন্দু অধিকারী ছিলেন। তিনি বিজেপিতে যোগদান করার পর এই টক্করটা অনেকটা হয়ে যায় শুভেন্দু বনাম তৃণমূল। তাই নিরাপত্তা নিশ্চিত করতে সুপ্রিম কোর্ট এক্ষেত্রে ওই একটা আঁচ করে যে গণ্ডগোল হতে পারে, ভোট কেন্দ্রীয় বাহিনী দিয়ে করায়। সমবায় ভোটে কেন্দ্রীয় বাহিনী এক্ষেত্রে ছিল, মানে এটা বিস্ময়কর। আপনারা অনেকেই শোনেন যে সমবায় ভোটে কেন্দ্রীয় বাহিনী, কিন্তু এক্ষেত্রে হয়েছে। কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে রাজ্য পুলিশও ছিল, ফলে কারচুপি রুখতে বুথে বুথে ক্লোজ সার্কিট ক্যামেরা সার্ভিলেন্স ছিল। তবুও অশান্তি এড়ানো যায়নি। হ্যাঁ, তাহলে বেনজির পাহাড়াতেও চেনা ছবি
এড়ানো যায় না, বিশেষ করে উৎসবটা যখন ভোট উৎসব। আমি সচেতনভাবেই বললাম। নিরাপত্তায় কেন্দ্রীয় বাহিনীর মুড়ে ফেলা হয়েছে এই কাঁথি কেন্দ্রে। একাধিক কেন্দ্রে মোবাইলে পেট্রোলিং চালাচ্ছে কেন্দ্রীয় বাহিনী। 2-4টে বিক্ষিপ্ত ঘটনা বিধানসভা লোকসভায় হয়েছে, আমরা অস্বীকার করছি না, কিন্তু সমবায় ইলেকশনে এখানে সব ধর্মের মানুষ আছে, সব মানুষ, সব সম্প্রদায়ের মানুষ, এখানে কেন্দ্রীয় বাহিনী দেওয়াটা ঠিক হয়নি। পেয়েছেন না, উনি দোষে নেমে এসেছিলেন, এখন পাম্প পেয়েছে, আরেকজন ঘরে শুয়ে গেছে। এখানে কন্টাইতে যে ভোট হচ্ছে কেন্দ্রীয় বাহিনী, এটা শান্তিপূর্ণভাবে ভোট হয়, প্রতিবারে হয়, এবারেও হবে। নিয়ে তার গোষ্ঠীদ্বন্দ্ব, তার এটাকে কামড়াচ্ছে, সেটাকে কামড়াচ্ছে, ওই কাঁকড়ার ঝুড়ি। আরে কেন্দ্রীয় বাহিনী নিয়ে সকাল সকাল লেগে গেল, তারপর অশান্তি। অশান্তি এড়ানো গেল কি? ভোট তখনও শুরু হয়নি, ততক্ষণে হেডিয়াতে শুরু হয়ে গেল। দেখুন, তৃণমূল ও বিজেপি সমর্থকদের মধ্যে বচসা কেন্দ্রীয় বাহিনীর সামনেই হচ্ছে। দেখুন সেই ছবি। এবার রামনগরের ছবিটা দেখাতে বললো পিসিআরকে, সেখানে উত্তেজনা। দেখুন, ভোটারদের বাধা দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, প্রতিবাদে পথ অবরোধ বিজেপির। রামনগরের ছবি দেখছেন এই মাত্র। এবার পিসিআরকে দেখাতে বলি কোলাঘাটের ছবি। কোলাঘাটে আবার তৃণমূলের বিরুদ্ধে বুথ জ্যামের অভিযোগ, এই অভিযোগ বিজেপি আনছে। সেখানে ওই ধস্তাধস্তি, হাতাহাতি। দেখুন কোলাঘাটের ছবি। বিরোধীদের ভোটার স্লিপ ছিঁড়ে দেওয়া হয়, অভিযোগ এমনটাই। অভিযোগ গেরুয়া শিবিরের কর্মীকেও। বলে পাহারা যতই বেনজির হোক, এই ঘটনা ভোট হলে এড়ানো যায় না, এড়ানো গেল না। কেন্দ্রীয় বাহিনীর সামনেই দেখতে পাওয়া গেল, সকাল থেকে শুরু হয়ে গেল। জায়গায় জায়গায় বিক্ষিপ্ত অশান্তি। না, এখানে শেষ নয়, উত্তেজনা ভোট শেষের পরেও হলো। কাঁথি ক্ষেত্রমোহন বিদ্যাপীঠের সামনে কার্যত ভোট শেষ হওয়ার পরে দেখা গেল উত্তেজনার ছবি। রীতিমতো তৃণমূল কর্মী সমর্থকরা মঞ্চের ঠিক ভোট গ্রহণ কেন্দ্রের পাশে দাঁড়িয়ে থাকায় রীতিমতো ক্ষোভ প্রকাশ করেন বিজেপি কর্মীরা। আবার বিজেপি কর্মী দিব্যেন্দু অধিকারী সহ দক্ষিণ কাঁথির বিধায়ক অরূপ দাস এখানে কেন রয়েছেন, এই অভিযোগ তোলেন তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা। সব মিলিয়ে একটা উত্তেজনা পরিস্থিতি হয়। শেষ পর্যন্ত কেন্দ্রীয় বাহিনী এবং র্যাব তারা কিন্তু রীতিমতো লাঠি উঁচিয়ে প্রত্যেককেই সরিয়ে দেন। এই অতএব বেনজির পাহারায় ভোট হলো, কেন্দ্রীয় বাহিনী নামলো, রাজ্য পুলিশ ছিল সেখানে, তবুও বিক্ষিপ্ত অশান্তি কোনোভাবেই এড়ানো গেল না। সিপিএমের ব্যাপার, সিপিএম বলুন, বন্ধু নির্বাচন পরিচালনা করছেন তারা যদি নিরপেক্ষ না হন। মহারাষ্ট্রের নির্বাচন নিয়ে তো কেস হচ্ছে লেগেছে। আমাদের এখানে পঞ্চায়েতে, আমাদের এখানে জেনারেল ইলেকশন আমরা দেখিনি সিসিটিভি ক্যামেরা কাজ করে না। সে নন্দীগ্রাম ও কাঁথি ও গোটা পূর্ব মেদিনীপুরের এইটাই চিত্র। আর অধিকারী পরিবার সিন্ড্রোমে যে স্নায়ু রোগে তৃণমূল আক্রান্ত হয়েছে, যার জন্য এভাবে নির্বাচন করছে। কেন্দ্রীয় বাহিনী দিয়ে নির্বাচন করতে হচ্ছে, সমবায় নির্বাচন। বুঝতে পারছেন না গল্পটা কোথায় গেছে? কোন কারণ মনে হয়েছে, কেউ চেয়েছে, কোন আদালতের মনে হয়েছে দিয়েছে, তাতে কি এসে গেল? তার কারণ হচ্ছে কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট, এসব কথাবার্তা আমরা তো আগেও দেখেছি, আগেও শুনেছি। তো সেটাই তো তৃণমূল কংগ্রেসের তো এইটাই রাজনীতি। নির্বাচনটা তৃণমূল কংগ্রেসের চয়েস নয়, কম্পালশন। তৃণমূল কংগ্রেস কোনো নির্বাচন চায় না, সেই জন্য সারা পশ্চিমবঙ্গে যেখানে যেখানে সরকার নির্বাচন বন্ধ করতে পারে বন্ধ করে দেখিয়ে দিয়েছে। কেন্দ্রীয় বাহিনী বুঝবে, আমাদের তো দায়িত্ব নেই। তো কেন্দ্রীয় বাহিনী যারা ডেকে এনেছিল তারা বুঝবে। তো কেন্দ্রীয় বাহিনীও দেবে, দোষারোপ করবে, সব কি করে একসঙ্গে হবে? যেটা কিছুক্ষণ আগে আপনাদের বলছিলাম, এই কাঁথি সমবায় ব্যাংকের চেয়ারম্যান ছিলেন দীর্ঘদিন শুভেন্দু অধিকারী। আর সেই কাঁথি সমবায় ব্যাংকে ভোট 108টা আসন, মানে প্রতিনিধি নির্বাচনের ভোটে লড়ছেন 430 জন প্রার্থী। কারচুপি রুখতে বুথে বুথে ক্লোজ সার্কিট ক্যামেরা সার্ভিলেন্স, আধা সেনা নামিয়ে ভোট হয়েছে। ভোট গণনায় শেষ হাসি তৃণমূল কংগ্রেসে হেঁটেছে। 108টি আসনে তারা 101টি আসনে জয়লাভ করেছে। কাঁথি সমবায় তৃণমূলের উত্তম বারিক এবং অখিলগিরির দুই প্যানেল ছিল। দুই গোষ্ঠী মিলে তৃণমূল 108-এর মধ্যে 101টি আসন পেয়েছে। বিজেপি 6টি পেয়েছে, নির্দলের
একটি আসনে জয়ী হয়েছে। তাহলে তৃণমূলের দুই প্যানেল মিলিয়ে বাজিমাত, কোন দল সামলায় জয় এলো? সাধারণ মানুষ ভোটার তাদের সবাইকে কৃতজ্ঞতা জানায় যে তারা সুন্দরভাবে ভোট দিতে পেরেছে। স্বাচ্ছন্দ্যে নির্ভয়ে তারা নিজেদের ভোট নিজেদের দিয়ে আমাদের দলকে, তৃণমূল কংগ্রেসের যে প্যানেল ছিল 108টা আসনের মধ্যে 101টি আসন আমরা জয়লাভ করেছি। 3 দিন বাংলাদেশে যখন অশান্তির আগুন জ্বলছে, নানা ইস্যু নিয়ে রাজ্য বিব্রত, 3 দিন এখানে মুখ্যমন্ত্রী এসে বসে থাকলেন। তার একমাত্র লক্ষ্যই ছিল যে কোঅপারেটিভ ব্যাংকের ভোটটাই কিভাবে জালিয়াতি করা যাবে। রাজনৈতিকভাবে খেজুরিতে গণ্ডগোল থাকতে পারে, নন্দীগ্রামে গণ্ডগোল থাকতে পারে, কার্ড ব্যাংকে নন্দীগ্রামের একজন কর্মীকে খুন হতে পারে, কিন্তু আজকের দিনে আমরা দেখেছি খেজুরিতে হোক, নন্দীগ্রামে হোক কি ভগবানপুরে হোক, কোথাও কোনো উত্তেজনা নেই। আমরা দেখলাম হঠাৎ করে সব ক্যান্ডিডেটকে বার করে দেওয়া হলো ক্ষেত্রমোহন ক্যাম্পাস থেকে। পুলিশ হঠাৎ করে গেটের দখল নিয়ে নিল, এদেরকে সাইডলাইন করে কেন্দ্রীয় বাহিনী দিয়ে। তারপরে কিছু কিছু ফলস ভোটারকে ঢোকানো শুরু করা হলো, তার মধ্যে 2-1টাকে ফলস ভোটকে ডিটেক্টেড করা গেল। নিশ্চিতভাবে সমবায় প্রতিষ্ঠানগুলোতে আমরা অতিরিক্তভাবে আমরা লোকসভা নির্বাচনের পরে যতগুলো রামনগর হোক বিভিন্ন জায়গায় সমবায় নির্বাচনে আমরা জয়লাভ করছি। এতে নিশ্চিতভাবে আমরা আশাবাদী 26 সালের আমাদের নির্বাচন অনেকটা সহজ হবে। প্রার্থীদের যারা আইনজীবী ছিলেন তারা খুঁটিয়ে দেখবেন এবং দেখার পরে নিশ্চয়ই কোথাও কোথাও ত্রুটি পাওয়া যায় এবং পাওয়া যাবে, আমি ভরসা করি। তাহলে আইনের পথ তারা নেবেন, প্রার্থীরা অবশ্যই নেবেন। ফলে দেখলেন কাঁথির সমবায় ব্যাংকের নির্বাচন, এবং খুব স্পেসিফিক্যালি আপনাদের যেটা শুরুতেই বলছিলাম যে কাঁথির সমবায় ব্যাংকে এই নির্বাচনে এবার বিজেপি তৃণমূলের একটা সেয়ানে টক্কর হবে ভাবা গিয়েছিল, কিন্তু এর আগে এই ব্যাংকে দীর্ঘদিন ধরে চেয়ারম্যান ছিলেন শুভেন্দু অধিকারী। ফলে লড়াইটা শুভেন্দু বনাম তৃণমূলের হয়ে যায়। আর রেজাল্টে কি দেখতে পাওয়া গেল? রেজাল্টে দেখতে পাওয়া গেল যে 108 আসন সংখ্যা, সেখানে তৃণমূল কংগ্রেস 101টিতে জয়ী হয়েছে। এবার বিষয়টা হচ্ছে অখিলগিরির বক্তব্য খুব ভালো করে মন দিয়ে শুনছিলাম, আপনারাও শুনলেন। সেখানে তিনি তাদের এই জয় হওয়ার বিষয়টা তিনি একটা অতিরিক্ত বলে এই শব্দটা ব্যবহার করলেন। তিনি মুখ ফসকে বেরিয়ে গেল কিনা জানি না, তিনি বললেন যে অতিরিক্ত জয়, মানে এই জয়টা তারাও কি তাহলে অতিরিক্ত ভাবছেন, মানে স্বয়ং মন্ত্রী তিনি অতিরিক্ত ভাবছেন? শুধু তাই না, এদিকে প্রশ্ন থাকবে আরও একটা লেটেস্ট আপডেট আপনাদের জানিয়ে রাখবো। এই ভোটের রেজাল্টের পর বিজেপি মনে করেছে ভোটে কারচুপি হয়েছে, যে কারণে শুভেন্দু অধিকারী আগামীকাল আদালতের দ্বারস্থ হওয়ার ডাক দিয়েছেন। মানে এই সমবায় ভোটে কারচুপির অভিযোগ তুলে বিজেপির তরফ থেকে আদালতের দ্বারস্থ হওয়ার সিদ্ধান্ত তারা জানিয়েছেন। দেখা যাক আগামীকাল কি করেন তারা। বাংলাদেশে যে অশান্তির আঁচ, সেই আঁচ দেশ বিদেশের নাট্যমেলায় এসে পড়েছে। আর এই নাট্যমেলায় অংশগ্রহণ করার কথা ছিল বাংলাদেশের 2 নাট্য সংস্থার। বর্তমান পরিস্থিতিতে সেই নাট্যদল ভারতে আসতে পারেনি। এর আগে গত অক্টোবর মাসে এদেশের নাট্যদলের যাওয়ার কথা ছিল বাংলাদেশে, সেটাও সম্ভব হয়নি। কট্টরপন্থীদের রোষানল থেকে বাঁচতে এখন গা ঢাকা দিয়েছেন ওপারের অনেক নাট্য ব্যক্তিত্ব। তথ্য ও সংস্কৃতি মন্ত্রকের উদ্যোগে বহরমপুরে আয়োজন করা হয়েছে দেশ বিদেশের এই নাট্যমেলার। 24তম বর্ষে পদার্পণ করলো এই নাট্যমেলা। আয়োজক ঋত্বিক নাট্য সংস্থা। নেপাল থেকে একটা নাট্যদল এসেছে, কিন্তু বাংলাদেশের নাট্যদল, 2টি নাট্যদল, তাদের আমন্ত্রণ ছিল, তারা আসতে পারেননি সাম্প্রতিক পরিস্থিতির কারণে। কিন্তু এবছর সাম্প্রতিক যে পরিস্থিতি আপনারা জানেন, সেই কারণে আমাদের 2টি দল আমন্ত্রিত ছিল, তা সত্ত্বেও ভিসাজনিত কারণে আসতে পারেননি। পরিবর্তে আমরা নেপালের নাটক এবছর থাকছে। হ্যাঁ, কিছুটা তো বেদনা দুঃখ তো আছেই, কারণ আমাদের নাট্যমেলা 24তম বর্ষ, তো প্রথম বর্ষ থেকে বাংলাদেশ আর নেপালের নাটক যুক্ত ছিলই, মাঝে অন্যান্য দেশ এসেছে। ঠোঁটকাটা আজ এ পর্যন্তই।